আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন। আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন এনটিভির সাপ্তাহিক জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আর আমি উপস্থাপক হিসাবে রয়েছি নাহিন মাহমুদ। আপনারা স্টুডিওতে নম্বর দেখছেন, ফি নম্বর আছে, এই নম্বরে কল করে আপনারা আপনাদের আইন সংক্রান্ত যে বিষয়ের উপর প্রশ্ন রাখবেন। আমাদের অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব বরাবর মতো আজকে উপস্থিত হয়েছেন স্টুডিওতে, আপনাদের যথারীতি উত্তর দিবেন এবং প্রশ্ন নেবেন। আমরা সরাসরি চলে যাই ওনার সাথে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম নাহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আর আমি সময় কেমন করতে চাচ্ছি না, কারণ আমরা প্রচুর কলার আমি দেখছি লাইনে চলে আসছেন। আর আজকে আপনি কি নিয়ে আসছেন আমাদের ওপেনিং রিমার্ক? জি ইনশাআল্লাহ। তার পূর্বেই আপনাকে আমাদের কলাকুশলী এনটিভি সকলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও পাশের বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভাবছি দেশে যাব। কিছুদিন পর পর দেশে না গেলে ভাল লাগে না, মনে হয় যেন এনার্জি শেষ হয়ে যাচ্ছে। একটু এনার্জি আনতে বাংলাদেশে যাই, যেখানে পীর ফকিরের দেশ, অলিয়া উলিয়ার দেশ, নিজের মা বাবা যেখানে ঘুমিয়ে আছেন সেই দেশ, শাহজালাল মজরুদ্দ ইমানি রহমতুল্লাহ আলাইহির দেশ। বন্ধুরা, এই ওপেনিং রিমার্কের মধ্যে অল্প সময়ের মধ্যে দুটি পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হলো, আমরা যখন হাদিস শরীফ পড়ি তখন একটা হাদিস খুব পপুলার, কিন্তু এটা সনদের দিক দিয়ে এটা হাদিস না। পপুলার কি? ওইটাকে বলা হয় হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, অর্থাৎ নিজের দেশপ্রেম, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এটা ঈমানের এক অঙ্গ। কিন্তু এই হাদিসের সনদের দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এটা নবীজির হাদিস না। কিন্তু এই শব্দগুলো যদি হাদিস নাও হয়, কিন্তু অর্থের দিক দিয়া যে নিজের দেশকে ভালোবাসা, এটা যে নবীজি হাদিস দ্বারা সাবিত, এটা আপনারা অতি সহজে বুঝতে পারবেন। একটা কথা যদি বলি, কেন আপনি আপনার মাতৃভূমিকে, আপনার বাংলাদেশকে, আপনি যে যেখানে জন্ম হয়েছে সে জায়গাটাকে ভালোবাসবেন। আপনারা উমরার কথা শুনেছেন এবং অনেকে উমরাও করেছেন। উমরা কাকে বলে? উমরা বলা হয় হারম শরীফ থেকে মসজিদুল, এই যে বাইতুল্লাহ শরীফ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, ওটাকে বলা হয় মসজিদে তানিম বা মসজিদে আয়েশা। নতুন করে ওই মসজিদ বানানো হয়েছে বাদশাহ ফাহাদ দ্বারা। আমি ওই আগের মসজিদ থাকা অবস্থায় 1983-তে গিয়েছিলাম। তো উমরাটা হলো, আপনি এই যে এহরামের কাপড় 2 পিস পরিধান করে পরার পর আপনি ওই 10 কিলোমিটার দূরে ওই মসজিদে যাবেন। খুব খেয়াল করে শুনেন, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে সোজা চলে আসবেন হারম শরীফে, বাইতুল্লাহ শরীফে। এইখানে আসার পরে আপনি তওয়াফ করবেন, 7টা তওয়াফ, 1 চক্কর 2 চক্কর এরকম 7টা তওয়াফ করে আপনি যাবেন 2টা ছোট ছোট পাহাড়। বর্তমানে পাহাড় দেখা যায় না, ওইটাকে কাভার করে ফেলছে বিল্ডিং দিয়ে, সফা এবং মারওয়া। এই 2টা, প্রথমে সফা থেকে শুরু করবেন, পায়ে হেঁটে দৌড়ার ভান করে মারওয়াতে যাবেন, মারওয়া থেকে সফায়, এরকম ঘুরে 3.5 চক্কর হয়, 7 বার মারওয়াতে শেষ হবে। ওইখানে দোয়া করে আপনি আবার চলে আসবেন মসজিদে হারামে। ওইখানে মকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে আল্লাহর ঘরের পাশেই, ওইখানে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়ার সাথে সাথে আপনার একটা উমরা হয়ে গেল। এখন এই উমরাটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হলো, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বলেছিলেন
যে মক্কার মানুষগণ তো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, আপনি চলে যান এই শহর ছেড়ে মদিনাতে। নবীজি একবার না একাধিকবার মদিনা যাওয়ার উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে ওই 10 কিলোমিটার দূরে যেখানে ওই মসজিদে তনিম বা মসজিদে আয়েশা, ওইখানে যাওয়ার পর এইরকম মক্কার দিকে তাকিয়েছেন, বলছেন মক্কা রে, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না, চোখের পানি ফেলে দিয়েছেন 1, 2, 3 টাইমস। এই যে নিজের বাসস্থানকে, জন্মস্থানকে, নিজের শহরকে এত ভালোবাসলেন নবীজি, এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হইল যে তুমি যে জায়গায় জন্ম নিয়েছো এই জায়গাটাকে ভালোবাসা। আল্লাহ বললেন যে হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই যে নবীজি ওনার জন্মস্থান, বাসস্থান, নিজের শহরকে যে ভালোবাসা দেখিয়েছেন, এইটাকে তোমরা অনুসরণ করাকে সওয়াবের কাজ আমি করে দিলাম। উমরার সওয়াব এইটাকেই তোমরা করবে, আর এটার নামই উমরা। বন্ধুরা, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান যদি হাদিস না হয়, উমরা দ্বারা বোঝা গেল যে নিজের যে দেশ, এই দেশটাকে ভালোবাসা ঈমানি দায়িত্ব। এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট। আমি ভাবছি দেশে যাব, দেশে গেলেই একটা কথা মনে হয়, আপনারা দেখবেন আমি যদি সত্যি কথা বলে থাকি, ন্যায়পূর্ণ কথা বলে থাকি, তা আপনি একটা লাইক দিবেন যে ব্যারিস্টার সাহেব সঠিক বলছে। এটা কোন কথা বলতেছি? আপনি গেলে সাধারণত ঢাকা এয়ারপোর্টে গিয়ে নামবেন। সিলেটের কিছু মানুষ আমরা খুব ভাগ্যবান যে সিলেট থেকেও ডাইরেক্ট ফ্লাই করতে পারি, কিন্তু ক্যাপিটাল সিটির ঢাকার যে গুরুত্ব, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দেশের হর্তা কর্তা, মন্ত্রী, মিনিস্টার, জাজেস এবং বুদ্ধিজীবী, ডাক্তার, ক্রিম যারা, তারা সব ফ্লাই করে বিদেশ থেকে এসে গিয়ে আমরা ঢাকা এয়ারপোর্টে নামি। বন্ধুরা, বড় দুঃখের সহিত বলতে হয়, আমি দুনিয়ার প্রায় 3 ডজন দেশে গিয়েছি। প্রত্যেকটা দেশে, মিডল ক্লাস দেশ হোক অথবা ডেভেলপিং কান্ট্রি হোক, তাদের এয়ারপোর্টগুলোকে সাজিয়ে গুজিয়ে রেখেছে যে বাইরের মানুষগুলো আসলে দেখতে যেন দেশের একটা ইমপ্রেশন, ভালো ইমপ্রেশন হয়, কারণ ফার্স্ট ইমপ্রেশন কাউন্ট। আমি বিগত 10-15 বছর থেকে একটা জিনিস দেখতেছি, আপনারাও দেখছেন। এটা কি? আপনি যখন রানওয়েতে ফ্লাই করতে যাবেন, ধন্যবাদ শেখ হাসিনা এবং ওনার সরকারকে যে একটা 3 নম্বর টার্মিনাল করেছেন, ভালো কথা, কিন্তু এই 3 নম্বর টার্মিনাল এখনো শুরু হয় নাই। 1 নম্বর 2 নম্বর টার্মিনাল থেকে আপনি ছোট্ট এয়ারক্রাফট হোক আর বড় এয়ারক্রাফট হোক, আপনি যখন রানওয়ের দিকে যাবেন তখন দেখবেন একটা স্ক্র্যাপ ইয়ার্ড হাতের ডান দিকে। স্ক্র্যাপ ইয়ার্ড কি? এই দেশের গাড়িগুলো নষ্ট হওয়ার পরে এই ভাঙ্গা গাড়িগুলো যেখানে ফেলে দেওয়া হয়, ওইটাকে স্ক্র্যাপ ইয়ার্ড বলা হয়। এই শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে উত্তর দিকে আপনি যখন যাবেন ফ্লাই করতে, হাতের ডানে দেখবেন একটা প্লেনের স্ক্র্যাপ ইয়ার্ড। ওইখানে -8 প্লেন পরিত্যক্ত আছে, ওইখানে সেসনা প্লেন পরিত্যক্ত আছে, ওইখানে বোয়িং 737 পরিত্যক্ত আছে, ওইখানে জিএমজি এয়ারলাইনের প্লেন যেগুলো নষ্ট হয়ে গেছে ফালানো আছে, ওইখানে ইউনাইটেড এয়ারলাইনের প্লেনগুলো ফালানো আছে, বেশিরভাগ ইউনাইটেড এয়ারলাইনেরই। তারপরে ওইখানে রিজেন্ট এয়ারলাইনের প্লেনগুলো ফালানো আছে। এত একটা বিশ্রী ব্যাপার বন্ধুরা। এই দেশে আপনারা দেখবেন, তারা যদি একটা বিল্ডিং করে, একটা বাড়ি করে, তাইলে একটা বেড়া দিয়ে এটাকে ঢেকে নেয়। আরে আমাদের দেশের পলিসি মেকার যারা আপনারা আছেন, দেশ চালান, আপনাদের কি একটু বিরক্ত লাগে না? 15-16 বছর চলে গেল, আমেরিকাতে দেখেছি যে তাদের এইরকম প্লেন স্ক্র্যাপ করার জন্য একটা জায়গা আছে, ওইখানে আপনি
এই সমস্ত দেখতে পারবেন না। আমাদের এরকম একটা স্ক্র্যাপ ইয়ার্ড করলে কি হয়, গতবার 6 মাস আগে যখন বাংলাদেশ থেকে আসলাম তখন দেখলাম ওই যে স্ক্র্যাপ ইয়ার্ডে যে প্লেনগুলো রাখা, কোনোটায় উইং বিক্রি করতেছে, কোনোটার ইঞ্জিন বিক্রি করতেছে, কোনোটা টায়ার বিক্রি করতেছে। আমি যদি আপনাদের ক্ষমতা থাকে, যে যদি কোনো পলিসি মেকাররা আপনারা আমার কথাগুলো শুনেন, মেহরবানি করে ঢাকা এয়ারপোর্টটাকে পরিবেশটা ঠিক করেন। এই যে ভাঙা প্লেনগুলো দিয়ে স্ক্র্যাপ ইয়ার্ড করে রাখছেন একটা আন্তর্জাতিক বিমানবন্দরকে, এটা কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। অশেষ ধন্যবাদ আপনাদেরকে, কথাগুলো খুব আবেগের সাথে বললাম। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি আসলে সবসময় একের ভিতর তিন সবকিছু নিয়ে আসেন। যাই হোক, প্রথমে তো হজ সম্বন্ধে সুন্দর আলোচনা রেখেছেন এবং পাশাপাশি এই যে দেশের এগুলা ঠিক, আমাদের এই অবকাঠামো যদি এগুলা ঠিক না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হইল ইমানের অঙ্গ। আর দেশের প্রথম হইল এয়ারপোর্ট নামিয়ে তো প্রথমেই মানে যে একটা ইমেজ হয়, এক্সপ্রেশন যেটা হয়। কিন্তু আমি দেখছি তো এয়ারপোর্টের ভিতরে অনেক সময় ইঁদুরে দৌড়াদৌড়িও দেখছি। এত মানে এইগুলা কারণে এইগুলো এই স্ক্র্যাপ ইয়ার্ড আশেপাশে যত জঞ্জাল আছে বা মশার উপদ্রব দেখছেননি, প্রচুর মশার উপদ্রব। এখানে এই যে লাগেজ গুলো কার্গোতে আসে, দেখবেন হাজার হাজার বড় বড় গাট্টি বস্কা এখানে পড়ে রয়েছে। এগুলো কি এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন অথরিটি পরিষ্কার করতে পারে না? আমরা চলে যাব এখন ছোট্ট একটি বিরতি পরে এসে আমরা আবারও আলাপ করব এবং শ্রোতাদের কল নিব। আমরা যাচ্ছি বিরতি থেকে। থ্যাংক ইউ। জানেন না কোথাও আপনারা সঙ্গে থাক। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম। আমরা যাব শ্রোতাদের কলের দিকে। দেখি আজকে প্রথম কলার, লাকি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হাসান, আমি ক্যাম্বালি থেকে বলছি। কি বাড়ি থেকে বললেন? ক্যাম্বালি। আচ্ছা, ক্যাম্বালি। জি, প্রশ্ন রাখেন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের রিলেটিভ স্টুডেন্ট ভিসার জন্য ইউনিভার্সিটির ফি, তারপরে ইমিগ্রেশন ইন্টারভিউ, এভরিথিং ফেস করার পরে আজকে প্রায় 5 উইকস হয়ে গেছে। ওনারা ওই সময় বলছিলেন, ইন্টারভিউ করে বলছিল যে 15 ওয়ার্কিং ডেজের ভিতরে জানাবে। এখন ক্লাস কিন্তু আগামী 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। সার্চ দিলে দেখা যায় যে ডিসিশন মেড, let you know, but এটার জন্য এদেশ থেকে ইমিগ্রেশন অফিসে পদের রেফারেন্স দিয়ে যোগাযোগ করতে পারবো কি? যোগাযোগের কোনো টেলিফোন নাম্বার আছে কি? ইন্টারভিউ হয়েছে? জি জি, ইন্টারভিউ হয়ে গেছে, এদিকে ফিস জমা দেওয়া হয়েছে, তারপরে সবকিছু মোটামুটি আপডেট। তো অনলাইন গিয়ে দেখছেন, দেন ওনার ডিসিশন হয়ে গেছে? ডিসিশন মেড লেখে, বাট কোনো ইয়ে দেয় পজিটিভ নেগেটিভ কিছু বলেন না। ওকে, শুনতে থাকেন আপনি। থ্যাংক ইউ। হাসান ভাই, জি আপনি শুনতে থাকেন। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার। জি কলার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হলো মিস্টার শফিক আলী স্যার। শফিক আলী স্যার, কোথা থেকে বলছেন? জি, আচ্ছা বলেন, আপনার প্রশ্ন রাখেন। লন্ডন থেকে। আমি আপনার বেনিফিট বলে আপনার কোনো ইভেন্ট করে বাংলাদেশি ছাত্র হইলে পাওয়া লাগবো না, তা বিদেশি ছাত্র লাগবো। তাহলে ওটা নাম বাংলাদেশি ছাত্রদের কোনো ইভেন্ট বলে, আমার তো বাংলাদেশি ছাত্র না। আচ্ছা, ওটাই আপনার প্রশ্ন। তখন তো আমাদের বাংলাদেশি বুঝাই দিয়ে করবো আগে, বাংলাদেশি ছাত্রদের কোনো ইভেন্ট বলে বেনিফিট। আপনি কি এই দেশের লিগ্যাল মানে ইয়ে নি, সিটিজেন নি পুরানা? না না, আপনি আইএলআর আসেনি, আপনার সেটেলমেন্ট আসেনি? আমি লিগ্যাল, আপনার আমি এলআর চুপ নাই।
এইটা কিছু Section 70 লিগ্যাল 77 ও আছে তাই ঠিক আছে লিগ্যাল ওকে উনতে দাও আপনি শুনতে থাকেন শফিক আলী স্যার জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন আমার নাম আখতার আমি একটা লন্ডন থেকে পড়তাম আমি একটা কোয়েশ্চেন করতাম আদি জি পড়েন আমার তার বয়স হলো 76 জি তা আমার তার পাসপোর্ট আছে পাসপোর্ট রাইট অফ অ্যাবোর্ড আছে জি পাসপোর্টে ব্রিটিশ পাসপোর্ট বানানো যাইব নি ওখানটা দেখি ভালো লাগে রাইট অফ অ্যাবোর্ড আছে ব্রিটিশ পাসপোর্ট বানানো যায় এখন আপনি একটার লগে আরো কিছু কইতে হইব তাই আপনার আম্মায় রাইট অফ অ্যাবোর্ড পাইছেন এটা আপনার আম্মায় পাইছেন আপনার আব্বার কাছ থেকে পাইছেন না তান আব্বার কাছ থেকে পাইছেন না না আমার আব্বার কাছে আমার আব্বার কাছে আপনার আব্বার কাছ থেকে পাইয়া তখন যদি আপনার আম্মার আব্বার বিয়া 1973 আগে হয়েছে নাইনি 60 মতো দেখতে বলা 66 না রাইট অফ অ্যাবোর্ড পাইছেন এই দেশে কতদিন থেকে আসেন দেখো আদিন প্রায় আপনার 38 ইয়ার ওকে শুনতে দাও আপনি খেয়াল করি শুনুন জানো আমি একটা ইম্পর্টেন্ট একটা আইন আমি এক্সপ্লেন করবো অন্যান্য খবর লাগে আব্বা নাই মানে আরো খাই মারা গেছে না তখন আমার আব্বা নাই আব্বা নাই আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ জান্নাত নসিব করুন হাসান সাহেব আখতার সাহেব আপনি শুনতে থাকেন বাইস্টার সাহেব আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে আজকে প্রথম কলার হাসান ক্যাম্বেলি থেকে ক্যাম্বেলি অত্যন্ত সুন্দর একটা শহর লন্ডনের পশ্চিমে সেখান থেকে হাসান সাহেব আপনি ফোন করেছেন উনি বলছেন একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসবে তার ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করেছে ফিও নিয়েছে তাকে ইন্টারভিউ নিয়েছে সাধারণত 2 সপ্তাহে ডিসিশনটা দিয়ে দেওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত ওরা ডিসিশন দিচ্ছে না যদিও কোর্স শুরু হয়ে যাচ্ছে 2-3 তারিখে এই মাসের কোনো কিছু করণীয় আছে ব্যারিস্টার সাহেব হ্যাঁ করণীয় আছে শুনেন হাসান সাহেব বর্তমানে যে সিস্টেম এন্ট্রি ক্লিয়ারেন্সের যে সিস্টেমটা এটা হলো আপনি অনলাইন করবেন আর ওই যে দিল্লিতে বসে বা ঢাকায় বসে ডিসিশনটা হয় না ওই ডকুমেন্টগুলো তারা শেফিল্ডে পাঠিয়ে দেয় এবং শেফিল্ড থেকে সেই ডিসিশনটা হয় আপনি যা করবেন আপনি আমার মনে হয় শেফিল্ডের করেসপন্ডেন্স আছে আপনার কাছে ওই যেখানে দেখেছেন আপনি যেখানে দেখেছেন 2 সপ্তাহের মধ্যে ডিসিশন পেয়ে যাবেন ওইখানে শেফিল্ডের টেলিফোন নাম্বারও আছে টেলিফোন নাম্বারে কোনো কাজ হবে না আমার মনে হয় তাদের যে ইমেল অ্যাড্রেস দিয়েছে তাদের কাছে আপনার ওই স্টুডেন্ট হয়ে একটা ইমেল করতে পারেন যে আমার তো কোর্স চলে আসছে আমি দেখতেছি অনলাইন গিয়ে যে আমার ডিসিশন হয়ে গেছে কিন্তু আমি কোন ডিসিশন পেলাম না এটা একটু ইনভেস্টিগেট করে দেখেন উই অল আর হিউম্যান বিংস উই ক্যান মেক মিস্টেকস এবং এই কারণে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারও মিস্টেক করতে পারে ইন জেনারেল সাধারণত কোনো কিছু যদি ইনকোয়ারি করার থাকে তাইলে আপনার যে কেস যেটা এটার মতো একটু দেরি হয় আর ইনকোয়ারি না থাকলে হিউম্যান এরার হলে তারা আপনি যোগাযোগ করলেই দিয়ে দেবে ইনশাআল্লাহ বেস্ট অফ লাক থ্যাংক ইউ ফর বিং কলার নাম্বার 1 শফিক আলী স্যার বললেন লন্ডন থেকে শফিক আলী সাহেব লন্ডন থেকে ফোন করছেন কইরা বাংলাদেশের পাসপোর্ট বহুত দিন থেকে ইনডিফিনিট লিভ আছে এখন শুনা যার যে ইনডিফিনিট লিভ হইলে নাইজেল ফারাজ এগু বার হইছে খুশ করলাহান গেখর ইনডিফিনিট লিভ হইলেও দেশ এখন 5 বছরের বেশি থাকতে পারত না তো আপনি হয়তো ইংলিশ পাস করতে পারেন না এর কারণে আইএলআর কিন্তু বর্তমানে যে আইন আছে শফিক আলী শাহ এই আইন অনুযায়ী আপনি আর আপনার ব্রিটিশ পাসপোর্ট হইলে আর না হইলে বেনিফিটের কোনো অসুবিধা হইতো না আপনি ফুল বেনিফিট পাইবা
এর মানে কিতা দাঁড়াইলো অন্যভাবে হয় আপনি যদি এখন ব্রিটিশ সিটিজেন ওইও যান তাইলে আপনার বেনিফিট বাড়তো নাই বেনিফিট কমতো নাই ILR থাকলে ইউ আর এন্টাইটেল টু এক্স্যাক্টলি দ্য সেম বেনিফিটস এন্ড সেম রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমরা চলে যাই আখতার সাহেব লন্ডন থেকে আফতাব সাহেব লন্ডন থেকে ফোন করছেন কলা নাম্বার 3 বড় একটা লিগ্যাল প্রশ্ন আর এই লিগ্যালিটির মাঝে আমি এই 35-36 বছরের ব্যারিস্টারি প্রফেশনের মাঝে এই সাবজেক্টটা ভেরি ক্লোজ টু মাই হার্ট এই যে রাইট অফ অ্যাবোর্ড একটা সুন্দর একটা প্রশ্ন করছেন আফতাব সাহেব বলে তান আব্বা আম্মার বিয়া হয়েছে 1960-র দিকে তান আম্বারে আনছেন তান আব্বায় হি স্পাউস এন্ট্রি ক্লিয়ারেন্স নাই তাই নাইছেন রাইট অফ অ্যাবোর্ড ফাইয়া এখন আমার আম্মায় কিতা ব্রিটিশ সিটিজেন মতো পাসপোর্ট বানাইতে পারবানি ভেরি গুড কোয়েশ্চন এক্সকিউজ মি আফতাব সাহেব জিনিসটা বুঝার চেষ্টা করবা প্লিজ বর্তমানে কেউ বিয়া করলে অটোমেটিক ওয়াইফরে আনতে পারতা নাই অনেকটা খাম টাম গড় দোয়ার দেখানির বাদে আনতে হয় 10 বছর বাদে গিয়া লিগেল হইতে হয় বা 5 বছর বাদে 1973 আগে যদি কোনো ব্রিটিশ সিটিজেনে বিয়া করতা তান ওয়াইফ বা তান হাজবেন্ড এই রাইট অফ অ্যাবোর্ড পাইতা যেমন আপনার আম্মায় পাইছেন কিন্তু এখানের মাঝে যদি বাচ্চা আপনারাও আইয়া থাকেন তো আপনার বাংলাদেশি পাসপোর্ট দিলে এটার মাঝে আপনার রাইট অফ অ্যাবোর্ড লেখাই দিব আইনটা হইল যদি ব্রিটিশ সিটিজেনের ছেলে বা মেয়ে সন্তানে যদি রাইট অফ অ্যাবোর্ড লইয়া আইন তাইলে অন অ্যারাইভেল after coming to this country you can apply directly for British passport কোনো সিটিজেনশিপের দরকার নাই কিচ্ছুর দরকার নাই শুধু যে রাইট অফ অ্যাবোর্ড স্টিকার যেটা এই স্টিকার দিয়া আপনি ব্রিটিশ সিটিজেন পাই দিবেন কিন্তু যারা ওয়াইফ যারা স্পাউস হলে ডাইরেক্টলি ব্রিটিশ সিটিজেনশিপ পাইতা নাই টানটানোর লাগি 5 বছর থাকতে হইব এবং ন্যাচারালাইজ হওয়ার বাদে ব্রিটিশ পাসপোর্ট হইবা তাহলে কথা কিতা দাঁড়াইল আপনার আম্মায় ডাইরেক্টলি ব্রিটিশ পাসপোর্ট পাইতা নাই তবে যেহেতু 1976 অ্যাপ্লাই করুন যদিন আমি কেন্টর এক মহিলার করিয়া দিছি গত কিবারে একটা অ্যাপ্লাই করুন যদিন তান ইংলিশও লাগতো নাই লাইফ ইন দ্য ইউকেও লাগতো না ইনশাআল্লাহ ন্যাচারালাইজ হয়ে যাবে ধন্যবাদ ইনশাআল্লাহ থ্যাংক ইউ এখানে আবারও বিরতি যেতে হচ্ছে আপনারা যাবেন না আমাদের সঙ্গে থাকবেন আমরা বিরতি থেকে এসে আবারও আপনাদের উত্তর নিব আমরা সরাসরি চলে যাব আমাদের শ্রোতাদের প্রশ্নের দিকে আমরা দেখি কে রয়েছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন মোহাম্মদ আমি ইসলিংটন থেকে রয়েছি ইসলিংটন থেকে মোহাম্মদ আচ্ছা বলেন প্রশ্ন আচ্ছা আমি সিভিল matters nanne court nanne details nanne to both parties of the blood lecture nanne just basically reason that court ta hai আমি রিকোয়েস্ট করতে পারবেন যে আমি অনলাইন তাকি পারবো accept করব নি আমরা নাম বুঝে হয় চার্জ ওর গেট নম্বর প্রশ্ন আচ্ছা রাখো মানে ইওনি আপনি কিতা কইছেন আমি খুব বেশি ফাস্ট ফোকাস আবার রিপিট করুক ডিভোর্স অ্যাপ্লিকেশন আপনি অনলাইন করতে হয় তো জি ও ডিভোর্স আচ্ছা এটাই আর কিতা the number of the other nanny parents nanny they're not living together but the child is with one parent can they go abroad because the child is of their age child should go with the father or mother yeah because the child is of their age underage but who has got the custody who has got the contact father or mother so are you asking that whether mother can take the child if she goes abroad yeah all right keep listening okay thank you keep listening Muhammad we are going for next caller hello assalamu alaikum caller hello আপনারা আলাইকুম সালাম জি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমি সুমন কইরাম ভিক্টোরিয়া থেকে সুমন ভিক্টোরিয়া বলেন জি বলেন আমি গতদিন আলাপ করছিলাম যে আমার খালার একটা বিষয় নিয়ে
জি আমার খালার একটা বিষয় নিয়ে আমি গতদিন আলাপ করছিলাম ছেলেটার সাথে। আপনার কি তো হয়েছে? আমি গত উইকও আমি যে আলাপ করছিলাম আমার খালার একটা বিষয় নিয়ে ডিভোর্সের। তো না শুনুন ওনাকা আমরা এই শো রান করি সব মানুষের অনলাইন ইউরোপ বাংলাদেশ আমেরিকা থেকে দেখেন। আপনি গত সপ্তাহ কিতা করছেন একটা রেফারেন্স দিয়া এখন কই না জানো আপনি নতুন ভাবে হক্কা নতুন ভাবে বলেন, কারণ আমি 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 খাওয়া শুরু করছি আপনার। জি আমার খাওয়া সুযোগ দিবে আপনি। আমি তো কইছি যে আমি আলাপ করছিলাম আমার যে পুকুরেটা বিষয় নিয়ে যে ডিভোর্সের একটা বিষয়। তো আপনি আমরা কইছিলেন যে বিষয়টা মানে বইয়া একটা সমাধান করার লাগিয়া। তো যে কোনো একটা সমাধান কইছে না। তো আমি মানে আমার প্রশ্নই ওটা আরি যে আমার খালায় একটা কোনো লিগাল এইড পাইবা নেই, ওটা বিষয়টা আপনার কথা লাগিয়া রে। আচ্ছা আপনার ফুফুয়ে কোনো লিগ্যাল এড পাইবানি? জি জি ওটা কথা লাগিয়া রে আপনার। ওকে তখন আচ্ছা শুনতে থাকেন। হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি আপনার ফোন মাসুম আমার নাম রিমা বেগম। রহিমা বেগম? জি রহিমা বেগম না? রিমা বেগম। ও রিমা বেগম। কোথা থেকে বলছেন? কইতেই কইরা জি আমি বার্মিংহাম থেকে বলছি। বার্মিংহাম থেকে। আচ্ছা খুব প্রশ্ন কিতা? জি আমি মাস্টার আমি ফাস্টফুডটা ব্রিটিশ বানাইতাম আসলাম আর কি। জি আমার তো মনেও থাকে না, আমার কিছু ডিপ্রেশনের প্রবলেম আছে যে আমি কিলা হামাইতা ট্রাইটা দিবানি ভাই। আপনার বয়স কত ম্যাডাম? আমার 50 বয়স। তে আপনি ইংলিশ পারেন না নি? জি না আমার মনেও থাকে না, ইংলিশ পারিও না। আমার কিতা জানতে চাইরা? ব্রিটিশ পাসপোর্ট বানাইতে হয়। আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম আমার আমি সারা কি ডাক্তারটাই কিছু আনলে ইয়ে আমার তো মনে থাকে না, ক্লাস করতাম পাই না কিছু। তো আপনি এই যে মনে থাকে না একটার লাগি আপনি ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধ খাইরা নি? জি না খালি ডিপ্রেশন খারাপ। খালি ডিপ্রেশনের খাইন ওষুধ? জি জি। আপনার কাছে খাতা আর কলম আছে নি? কোনটা লেখতা পারবানি বাংলা বা ইংলিশে কইয়া দিলে? ও কইয়া দিয়া আচ্ছা ঠিক আছে। আপনার ফুয়া বা ফুড়ি কেউ নাইনি যেন আমি একটা জিনিস কইয়া দিমু জি জি ওটা লিখিয়ে রাখতো? ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বাচ্চা বয়স আছে একজনের 12 একজনের আচ্ছা অনুষ্ঠানে রেকর্ড শুনতে পারবা তো? রিপিট? ওকে রিপিট শুনুন। কালকে সকালে রিপিটও শুনতে পারবা। হইল কই দুঃখ আপনি? জি তারপরে আমরা আচ্ছা আমরা থ্রি অলরেডি। ওকে আমরা চলে যাই উত্তরের দিকে। আপনারা প্রথম ফোর্থ কলার ছিলেন মোহাম্মদ ইজলিংটন থেকে। Our regular viewer or listener Muhammad, the lovely name, is caller number 4 from Islington. Muhammad কইরা যে ডিভোর্স অনলাইন করতাম নি, বর্তমানে মুহাম্মদ অনলাইন ছাড়া সাধারণত কোনো লয়ারে ডিভোর্স করতে পারে না। HMCTS হইয়া একটা ওয়েবসাইট আছে কোর্ট সার্ভিসর। এই HMCTS এর কাছে গিয়া কোনো লয়ারে ডিভোর্সর অ্যাপ্লিকেশন করে। ইয়েস আপনি যদি চাইন এমনি কাগজ দিয়া ডিভোর্সর লাগে অ্যাপ্লাই করতা, ইউ ক্যান ডু দ্যাট। However, divorce law or the process of divorce is a complicated one, and I would advise Muhammad that you should get legal advice from a family solicitor. The matter will be much easier. I have dealt with a case from Luton. The lady has been trying to get divorced since 2001. এখন ডিভোর্সর the process at 10% to এখন পর্যন্ত হইছে না, because the process could not be served on her husband. And serve করতে হয়. So if there is a professional lawyer, the process becomes easier. Let's come to your point number 2.
আপনি কইরা যদি ডিভোর্স গন্ডগোল হয় জামাইতা হয় নেখানো আর বউতা হয় নেখানো আর বাচ্চা মার গেছে তাকে তে বাচ্চা রে লইয়া হলিডে বাইরের দেশে যাইতে পারবানি নো শি কান্ট the child has got right or the both parents have got right on the child and if you do not agree she cannot take the child abroad without your permission. Seek some legal advice. If there is a solicitor, he can stop the wife to take the child to Bangladesh or Turkey or Morocco or wherever she wishes to go. You can stop her. Thank you very much, Muhammad from Islington. চলে যাই সুমন ভিক্টোরিয়া। সুমনে কইরা যেন আগেও মাতিছেন 2-3 বার যেন তান what I remember from my memory যেন তান ফুফুর ঘরের কোনো বাচ্চা নাই আর ফুফা গিয়া দেশ বিয়া করি লইছেন ফুফুয়ে কইরা বলে তুমি আমার কাছে তাকো হি বেটিরে আনিও না এখন না বিচারা ফুফু তো মুরব্বী গেছেন গিয়া বিচারা অ্যাডামেন্ট অন্যখানে গেছেন গিয়া কইরা ফুফুর লগে সংসার করতা নাই আমরা অ্যাডভাইস দিছিলাম বলে মই মুরব্বী দরিয়া দেও ফ্যামিলির একটা কম্প্রোমাইজ একটা রিকনসিলিয়েশন একটা সালিশ করি লোকা আজকে সুমনে কইরা যে না এটা তো যার কি কৌটো তে আমার ফুফুয়ে কিতা কোনো লিগ্যাল এইড পাইবানি ডিভোর্সর লাগি আনফর্চুনেটলি as far as I know সুমন যদি কোনো বাচ্চা না থাকে কোনো প্রপার্টি না থাকে খালি সিম্পল ডিভোর্স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের হয় তে শি উইল নট গেট লিগ্যাল এইড তারপরেও মানুষের কথা হয় কথার আছে সতেক বাণী যদি কথা হইতে জানি এরকম আইনের বিভিন্ন ধারা আছে আপনি যদি কোনো লয়ারের কাছে যান আমরা কই 3-2-1 কোনো লয়ারের কাছে যান যদি একজন দুইজন তিনজন they will find some issues how to help her কিন্তু ইনিশিয়াল কনসালটেশনের পয়সা আপনি দিতে হইব এবং লয়ারের কাছে একজন দুইজন তিনজনের কাছে যান যদি আমার মনে হয় গতকালকে আমার কাছে এক ক্লায়েন্ট আইসেন আমি তো দেখতাম পারিয়ান না তো আমার ক্লার্করে খুব কনভিন্স করিয়া যে আর্জেন্ট ম্যাটার ফি যা লাগে দিলেই আমি দেখতাম এক মহিলা আমি বাড়ি দিতাম আছে বললাম ঠিক আছে আর্জেন্ট যখন কইরা ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়েল শি কেম ইন শি পেড দ্য ফি হোয়াট এভার ইট ইজ আমার ক্লার্কের কাছে পরে আমার রুমের ভিতরে আইয়া আনলে আমার কইরা মহিলায় বলে বাড়ি শেষাব আপনার কাছে কইতে কোনো অসুবিধা নাই আমি আরো 2-3 জন লয়ারের কাছে গিয়া আসছি আপনার কথা মতো বলে কিরকম বলে আপনারা ল অ্যান্ড জাস্টিসে কইন বলে একজন দুইজন তিনজন লয়ারের কাছে অ্যাডভাইস লইতাম তো আপনার কাছে অ্যাডভাইস দেখলাম আরো লয়ারে জেলা কইছেন প্রায় লাগানো এখন এই ভদ্র মহিলার যেন রিএসিওরেন্স স্যাটিসফ্যাকশনও লাগি জেলা তাইন 1-2-3 জন লয়ারের কাছে গেছেন এরকম দুদিন সুমন মিয়া আপনিও যান যদিন 1-2-3 জন লয়ারের কাছে আপনার ফুফুরে লইয়া ইনশাআল্লাহ you will get eventually light. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা আপনাকে একটু থামাতে হচ্ছে আমরা চলে যাব আবারও বিরতি থেকে এসে আবারও আপনাদের উত্তরের দিকে যাব এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনব আর এই অনুষ্ঠান আপনারা রিপিট দেখবেন আগামীকাল আর ফেসবুকেও পাবেন বিরতি থেকে লাইভে চলে আসলাম আমরা যাব আপনাদের কলের দিকে তার আগে ব্যারিস্টার সাহেব আমরা ওই যে রিমি বেগম বার্মিংহামে আমাদের 6 নম্বর কলা ছিলেন ওই প্রশ্নটার উত্তর দিয়েই আমরা আবার যাব জি হ্যাঁ আপনারা লাইনে থাকবেন ধৈর্য ধরেন আমরা আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কইরা আপনার কোনটা মনে থাকে না বাংলাদেশি পাসপোর্ট আপনার ইনডিফিনিট লিভ আছে বাচ্চা কাচ্চা আসেন কিন্তু ডিপ্রেশনে ভুগিরা সাইরা ন্যাচারালাইজেশনের লাগি ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতা কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে হইলে B1 লাগে লাইফ ইন দ্য ইউকে লাগে
তখন আমি কিতা করতাম ব্যারিস্টার সাহেব, বয়সও তো 65 উপরে নাই। আপনি কইছি আপনার ছেলে বা মেয়েরে হোকা কলম একটা লইয়া আইতো লিখি রাখবা। আপনার ছেলে যদি অনলাইনও যাইতে পারে তে কইবা .gov.uk গিয়া একটা ফর্ম আছে, এটা হয় KNOLL, আবার কইয়ার K for King, N for November, O for Oscar, L for Lima, একটা ফর্ম আছে 2 পাতার .gov.uk গেলে হোম অফিসার পাইবা। ও ফের ফর্ম একটা প্রিন্ট করিয়া আপনি আপনার ডাক্তারের কাছে নিয়ে দিন জানু। আর ডাক্তার সাহেবরে কইবা বলে আমি একটা ওই দরকার লেখা আছে অ্যাপ্লাই করতাম সিটিজেনশিপ লাগি, আমি আমার মনে থাকে না কোনটা একটা লাগে একটা ফিল আপ করে দেখ। ডাক্তারের তুলা পয়সা নিলে 50 পাউন্ড নিতে পারে, একটা ফিল আপ করিয়া বাদে কোনো লয়ার দেখান জানু বলে ও ফর্ম দিয়া আমি ব্রিটিশ সিটিজেন হইতাম পারমনি। আপনি যদি বার্মিংহাম তখন আপনি বার্মিংহামও লয়ার আছে, লন্ডনও মেলা লয়ার হল আসেন, ও ফর্মটা দেখান যদি তে ইটা দেখানির বাদে একদম প্রফেশনাল লয়ারে হইতে পারবা ইটা দিয়ে আপনার খাম ওই বনি না হইতে না। আমরা ইটা দিয়ে মেলা করছি, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার সুস্থ থাকা, আল্লাহ নেক হায়াত দেওক। আর ডাক্তারের কাছে ও ফর্ম একটা লইয়া গিয়া ওটা ফিল আপ করে আনিয়া কোনো লয়ারের লোকে যোগাযোগ করেন যেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাব আবারও কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা যখন কল করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি জি জি, প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে কোথা থেকে বলছেন? আমি রফিক, নিউক্যাসল থেকে প্লিজ। জি, বলেন প্রশ্ন আপনার। আমি আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি 20 বছরের একটা কেস করতাম আগামী ডিসেম্বরে। তো আমি 2021 সালে একটা কেস করেছিলাম পর্তুগালে। আমার এক ফ্রেন্ডের দিয়া কেস করছিলাম। আমি কেস যে সময় করছিলাম পর্তুগালের সময় আমি পর্তুগাল গেছি না, এবং তারা ফিঙ্গারপ্রিন্টের লেগে তারা ডাকছিল 23 সালও, এই সময় আমি গেছি না। এখন আমার এটা কোনো সমস্যা হইব কিনা, এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। আর আপনি কবে করছিলেন রফিক সাহেব? আমি 2021 সালে কেস করছিলাম, এটা আমার ফ্রেন্ডে দিয়া পর্তুগাল কেস পাইতাম। কিতা কেস করছিলাম? আমি ওকে কিতা কেস করছিলাম 2021 সালে? 2021 সালে পর্তুগাল ওইখানে একটা লিগেলিটি ওয়ার লাগে একটা কেস করছিলাম। কোন জায়গাত কেস করছিলা? পর্তুগাল অন্য গেছলানি আপনি? জি না, আমি গেছি না, আমাদের ফ্রেন্ডরে দিয়া করাইছিলাম। আর পরে তারা ফিঙ্গারপ্রিন্টের লাগে 2023 সালে রাখছো, ওই সময়ও আমি গেছি না ওই দেশে। আপনি আমার আশা কথা কোকা আপনি গিয়া লুকাইয়া গিয়া পর্তুগাল কেস মারিয়া আবার এই হামাইছেন, এই তো? জি না, ব্যারিস্টার সাহেব প্লিজ, আপনি আমি অনেস্টলি বলছি আমি গেছি না, কেস করার সময় গেছি না, এবং ফিঙ্গারপ্রিন্টের লাগে যে সময়টা আঁকা হয়েছে ওই সময়ও আমি গেছি না। তখন কি ওই সময় ফিঙ্গারপ্রিন্ট দিছেন নি আপনি? না, আমি গেছি না সেটি মোহাম্মদ, গেছি ওই না। কই গেছেন না আপনি? ও দেশও তো আসলা। আমি এই দেশও আসলাম, পর্তুগাল রাখছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগি, কিন্তু পর্তুগাল দিছেন না, এই তো? জি। তো এই দেশও কোনো পর্তুগাল এই সময় আমি গেছি না, পর্তুগাল যে সময় ওকে বুঝিলাইছি আপনি এই দেশও কোনো ফিঙ্গারপ্রিন্ট দিছেন নি? জি, এই দেশও আমার ফিঙ্গারপ্রিন্ট আছে। কবে দিছেন? এটা আমি পাসপোর্ট রেনো করছিলাম সময়, ইমিগ্রেশন একবার ধরছিল ওই সময় দিছি। কিন্তু পর্তুগাল কোনো ফিঙ্গারপ্রিন্ট দিছেন না, এই তো? জি
জি না পর্তুগাল এখন জানতে চাইরা যে এখন জানতে চাইরা যেন পর্তুগাল যে অ্যাপ্লিকেশন করছেন এটা কোনো অসুবিধা করবো নি আপনার 20 ইয়ার রুলের উপরে এই তো জি জি ওকে ওকে থ্যাংক ইউ শুনতে দাও কা 2 নম্বর আরেকটা প্রশ্ন প্লিজ তো কইলকা সকাল সকাল আমরা প্রচুর কলার লাইন জি আমার আরেকটা প্রশ্ন আমি শুনছি আমার এক ফ্রেন্ডে কইছো যে পহেলা অক্টোবর থেকে নাকি এই দেশে বলে যারা কেউ যদি 10 বছর রেগুলার থাকে আর তার কোনো যে কোনো বিল থাকে ডক্টর অথবা গ্যাস বিল তাহলে বলে তারা লিগ্যালিটি লাগে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে আপনি শুনতে থাকেন রফিক সাহেব বাইশা সাহেব বুঝে নিয়েছেন আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম জি কলার জি জি আপনি ভলিউমটা একদম মিউট করে আমাদের সঙ্গে কথা বলেন উনি ওয়ালাইকুম সালাম আপনার নাম এবং কোথা থেকে বলছেন আমি খররাম লন্ডন থাকি আমার নাম হলো ইউনুস আলী জি বলেন আমি একটা জিনিস জানতাম যে আমি ব্রিটিশ সিটিজেন আমি বাংলাদেশের পাসপোর্ট বানাইছি ওগুলোর মাঝে আমি মানাইতাম চাইলাম পাসপোর্টের মাঝে স্টাম্প মারাইতাম যে ওটা দিয়ে আমি ট্রাভেলিং করতাম বারগুলি বাংলাদেশও কিজাত স্টাম্প মারাইতা মানে ব্রিটিশ মানে ইন্ডিপেন্ডেন্ট স্টাম্প মারাইতাম আসলাম আপনার ব্রিটিশ পাসপোর্ট আছে আবার কিতা লাগে ইন্ডিপেন্ডেন্টলি মানে মারাইতা কারণ বাংলাদেশ পাসপোর্টে যদি আমি কোনো হানো ট্রাভেলিং করি তো আমার পাসপোর্টের মাঝে ভিসা নাই তখন আমি চাই যে আমার বাংলাদেশ পাসপোর্টে কোনো সময় যাইতাম চাই যদি তো যাইতে পারতাম না তো আপনি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে কোন জায়গায় যাইতেছে এরা বাংলাদেশ পাসপোর্ট দিয়ে মানে বাংলাদেশ বা অন্য দেশও তো যাওয়া যায় না কারণ কোনো কোনো সময় ব্রিটিশ পাসপোর্টের টাইম যায় গিয়া তখন এটা বানাইতে সময় লাগে বাট এটা যখন করলাম বাংলাদেশি পাসপোর্ট আমার এভেলেবল থাকলে আমার জিও থাকলে তো আমি যাইতাম পারলাম ওকে শুনতে থাকেন ইউনুস সাহেব আপনি উত্তর শুনতে আমরা যাব পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি আশা করি ভালো আছেন আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কলিং ফ্রম চেস্টার কি বলে মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই বলেন আপনার প্রশ্ন তো আমার প্রশ্নটা হলো বাদশা সকলে শুকরিয়া জানাই আপনারা সব স্টার্টিং করে কথাগুলো পয়েন্টগুলো মূল্যবান কথা আখেরাত দুমুখ কাম করা আল্লাহ আপনারা নেক হায়াত দেব কথা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমার বন্ধু 18 বছর 6 মাস হয়েছিল এক বছর আগে অ্যাপ্লাই করা হয়েছিল উকিল ওসুলের মাধ্যমে এর মধ্যে আমি নিজে আমার পকেট থেকে হেল্প করিয়া কিছু অফিসিয়াল মাধ্যমে রেফারেন্স দিয়া ভালো মানুষ হিসাবে রেফারেন্স দিয়া অ্যাপ্লাই করছিলাম এখন পর্যন্ত কোনো হোম অফিস থেকে কোনো সিটি পাইছি না আর উকিলের একটা রেফারেন্স দিয়েছি যে কোনো সময় কোনো কিছু সমস্যা যদি হয় কোনো ইমিগ্রেশন আয় ও তার এই রেফারেন্সটা দেওয়া লাগিয়া হয়েছে আর কি আপনি একটা অ্যাপ্লাই করছেন কোনো লয়ারে দিয়া করছেন নি জি তা এটা কিতা অ্যাপ্লাই করছেন তাহলে 20 বছর রুটে তাহলে কনসিডারেশন করিয়া মানে 20 বছর রুটে করা হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে নি জি তে ফিঙ্গারপ্রিন্ট ও যদি তো অপেক্ষা করতে এখন আপনি কিতা জানতে চাইরা চাইলাম যে হোম অফিস থেকে কোনটা আমরা দেশে আইছে না আর সলিসিটারের মাধ্যমে করতে গিয়ে সলিসিটারের কাছে আমার বেশি একটু টাফ লাগে যে জায়গা তার কাছে কোনো অফিসিয়াল আমরা কিন্তু রেখাইতে পারছি না এটা আমার সাথে দিছি তো অফিসে যদি একটা ইকোনমিক লেখা আইতো না যে তারা এই কেসটা পেন্ডিং আছে বলিয়া না শুনেন আপনার ফয়লা নম্বর একটা কেস আপনার কোনো ফ্রেন্ডর নাই যেটা আমার ফ্রেন্ডর আমি যে পয়সা দিয়ে তারা করেছি আমি মাঝে মাঝে আপনার কাছে ফোন করে যাও ফ্রেন্ডের দেওয়ার বানি এখন আমরা লগে মাতবা লাগে আমি দেখাইতাম 2-3টা কথা আমার আজকে দেও আমরা একলগে হাম করি আচ্ছা তো এখন সলিসিটার সাহেব কোনটা দিরা না এই তো জি স্যার আর একটা প্রশ্ন আছে না একটাও বলা আজকে
আপনি শুনতে থাকুক। আপনি শুনতে থাকেন আর আবারও আসবেন প্রয়োজন হলে। আমরা যাচ্ছি উত্তরের দিকে। রফিক সাহেব নিউক্যাসল থেকে। হ্যাঁ, রফিক সাহেব নিউক্যাসল থেকে ফোন করছেন। মাশাআল্লাহ, 20 বছরের ভিত্তিতে আগামী ডিসেম্বর আন্ডার 20 ইয়ার রুলসও লিগালিটি লেগে অ্যাপ্লাই করতে রফিক সাহেবে। আমার বহুত দিন থাকতে থাকতে কোন ফ্রেন্ড বন্ধুর মাধ্যমে পর্তুগাল একটা কেস করাইছিলা। কেস করানোর বাদে তারা ফিঙ্গারপ্রিন্টের লাগে ডাকে, কিন্তু নামটা মকলতা ঠিক আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে তো ও দেশও আসলা যাইতে পারছেন না। তারপরে একবার হোম অফিসার এনফোর্সমেন্টের লগে ফেস করার কারণে ও দেশও ফিঙ্গারপ্রিন্ট দিছেন। দিস ইজ ভেরি গুড। এখন এই যে 20 তারিখ এই যে ডিসেম্বর অ্যাপ্লাই করতা 20 ইয়ার রুলসও, এটা কোনো অসুবিধা হইব না রফিক সাহেব। আপনি চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ডিসেম্বরের দিন অ্যাপ্লাই করেন, এভরিথিং উইল বি ওকে। আপনি শুধুমাত্র দেখাইতে হইব দেন 20 বছর ও দেশ আসলা, প্রত্যেক বছরের একটা দুইটা সিটি আপনি দেখাইতে হইব। আপনার এই দিন পর্তুগাল যেটা করাইছিলা, এটা এখানে ধরা না পড়ারও সম্ভাবনা বেশি, কারণ ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার অসুবিধা হইল না। এই দেশেও ফিঙ্গারপ্রিন্ট দিছেন, আলহামদুলিল্লাহ। আপনার সঠিক নামটাম হইয়া তখন যদি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। একটা প্রুফ দেন আপনি ও দেশও আসলা বলিয়া বিগত 20 বছরের ভিতরে। বেস্ট অফ লাক রফিক সাহেব। আরো একটা কথা কইছেন যে কফি বারো গিয়া শুনছেন যে অক্টোবরের 1 তারিখ, আজকে অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ থাকিয়ে খাইনর যে 10 বছর যে কেবদেশ থাকে আর কিছু কাগজপত্র থাকে, তারা লিগালিটি দিলার। দিস ইজ টোটালি রং একটা জিনিস আপনি শুনছেন। এলা কোনো কিছু আইন এখনো নাই। 20 বছর হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবা। 10 বছর যদি লিগেলি থাকেন তাইলে আপনি ইনডিফিনিটলি বলাকে অ্যাপ্লাই করতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ রফিক সাহেব ফ্রম নিউ কাসল। ইউনুস আলী লন্ডন থেকে 8 নম্বর কলার। ইউনুস আলী সাহেব 8 নম্বর কলার ফোন করছেন লন্ডন থেকে। ইটস এ ভেরি নাইস ইন্টারেস্টিং প্রশ্ন। ওইটা ব্রিটিশ পাসপোর্ট আমার আছে, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যদি ট্রাভেল করতে হয় তাইলে এটা অ্যালাউড নেই। মরহুম জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট বাংলাদেশের, আল্লাহ তাআলা জান্নাতুল নসিব করক। এই যে ডুয়েল সিটিজেনশিপ যে জিনিসটা, এটা তানামূলক কনফার্ম করা হয়েছে যে বাংলাদেশি মানুষ ব্রিটিশ হইলেও বাংলাদেশি পাসপোর্টটা রাখতে পারবো, কিন্তু আপনি ইন্ডিয়ান হইন যদি, তো ওয়ান্স ইউ গট ব্রিটিশ পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট আপনার সারেন্ডার করে লইতে হইব, বুঝছেন? তো আপনি যে কথা কইরা এক্সকিউজ মি, ইউনুস আলী সাহেব, আগে এক জমানা আছিল আমি একটা নাই অনেক বাংলাদেশি পাসপোর্টও ইনডিফিনিট লিভর সিল লাগাই আনি দিছি। আপনার যদি আগে ইনডিফিনিট লিভর সিল না লাগাই থাকে, বর্তমানে হোম অফিসের কাছে অ্যাপ্লাই করলে 101 প্রশ্ন তারা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দ্য পারপাস? কারণ বর্তমানে আর ই পাসপোর্টের মাঝে স্টিকার একটা লাগাই দেয় না, এটা এভরিথিং হ্যাজ বিকাম ই ভিসা, ইলেকট্রনিক ভিসা। এখন ইলেকট্রনিক ভিসা ব্রিটিশ সিটিজেনশিপ, ব্রিটিশ সিটিজেনের লাগি ইলেকট্রনিক ভিসা এটা অ্যালাউড আসেনি। আপনি ইলেকট্রনিক ভিসা পাইবানি, এটার লাগি ইউ শুড কনসাল্ট এ লয়ার। আপনার আগর বাংলাদেশি পাসপোর্ট না থাকে যদি, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আই এম ভেরি সরি ইউনুস আলী সাহেব। আবার এমনও আছেন আমার ফ্রেন্ড বন্ধুর মাঝে যারা 10-12 বছর আগে আইসেন, পাসপোর্ট দিয়া একটা আছে, এখন একটা দিয়া তাই বাংলাদেশে গেলে ওটা ব্যবহার করেন, আর এই দেশে আইতে সময় ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন। কুয়েত ইয়াত আবুধাবি যাই যেদিন বাংলাদেশি একটা ব্যবহার করেন, কারণ একটা দিয়ে তাই না আবুধাবিতে আসলা, বুঝছেন? নতুন পাসপোর্টও
এই নো ভিসা রিকোয়ার্ডের মতো ইনডিফিনিট লিভ লাগানি ইজ ভেরি টাফ। থ্যাংক ইউ ভেরি মাচ ইউনুস আলী সাহেব। ধন্যবাদ সাইফুল সাহেব। চেষ্টার থেকে 9 নম্বর কলার। 9 নম্বর কলার সাইফুল ইসলাম সাহেবের চেষ্টার থেকে ফোন করছেন। এক বন্ধুর কথা কি কইরা দেন 20 বছর রুটে ফ্রেন্ডে অ্যাপ্লাই করতা। হোয়াট ওয়াজ হিজ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি? তান কোয়েকশন আছিল 20 ইয়ার্স মানে তাইন সাহায্য করিয়া তান এপ্লাই করাইছেন বিভিন্ন মানুষের ইয়ে নিয়ে যে 20 বছর ধরে এই দেশে আসেন। তে ওটাও আর কি মানে অ্যাপ্লাই করছেন আর কি সলিটার মাধ্যমে, কিন্তু এখনো জানাইছে না। না যে প্রশ্ন আপনি করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সাইফুল ইসলাম সাহেব, আপনি যে প্রশ্নটা করছেন, আমার ফ্রেন্ডে 20 বছরের রুটে অ্যাপ্লাই করিয়া ফিঙ্গারপ্রিন্টও দিলেইছেন। এই ফিঙ্গারপ্রিন্ট একটা হইল আপনার প্রমাণ। আপনি কইরা আমি তো অ্যাকনোলেজমেন্ট লেটার একটা পাইতাম আছিল হোম অফিস থেকে। দোজ থিং হ্যাভ টোটালি চেঞ্জ। বর্তমানে যদি আপনি অ্যাপ্লাই করেন তো আপনি অনলাইন গিয়ে অ্যাপ্লাই করবা, ফর্মর যে নাম আছে ও নামও অ্যাপ্লাই করবা, এবং ওটাত আপনি NHSর ফিও দিয়া NHSর নাম্বার একটা দিবা, আর ওটা স্টিকার করিয়া ফাইনাল অ্যাপ্লিকেশন তার কাছে যাওয়ার আগে একটা ডেট দিব, আপনি নিবা কোন কোন ডেটে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাইরা। এভরিথিং ইজ উইদিন দি রিসিট অফ দি হোম অফিস। ফিঙ্গারপ্রিন্ট এমনি আপনি পাইতা না যদি অ্যাপ্লিকেশন একটা হোম অফিসের কাছে না যাইতো, হোম অফিসের যদি ফিস না পাইতো, NHSর ফিস যদি না দিতা, আপনি কোনো চিন্তা করেন না জানো, আপনি সুজা সলিসিটার সাহেবরে গিয়া ওখান খোকা বলে আমার ফ্রেন্ডর যে অ্যাপ্লিকেশনটা করছেন অনলাইন ওটা তার একটা কপি দেখা, ওটার কপির মাঝে সবটা 16 ডিজিটের একটা রেফারেন্স নাম্বার পাইবা, সকলটা যত পাসপোর্ট নাম্বার, ঠিকানা, কোন কোন গ্রাউন্ডে কররা, এভরিথিং ইজ রিটেন ইন দেয়ার। আপনি যদি নো অ্যাপ্লিকেশন ফর্ম ফাইলাইন, ইউ ডোন্ট নিড অ্যান অ্যাকনোলেজমেন্ট লেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে তো ইমেইলও তো চেক করা দরকার, ইমেইলও তো দিলেইতে পারে কিছু ধরে না নি ইমেইলও না, ইমেইলও তান্তানোর কাছে আইতো না। ওয়ান্স ইউ এমপ্লয় এ সলিসিটার, everything goes to the solicitor. আপনি সলিসিটার কাছে গেলে ইমেইল পাওয়ার থাকে, সলিসিটারে পাইবা। আপনার ইমেইল একটা থাকে, যদি সলিসিটার ব্যাংক্রাফট হয়ে যায় গিয়া অথবা সলিসিটারে কোনো রেসপন্ড না করে, তখন আপনার ক্লায়েন্টর লগে যোগাযোগ করে হোম অফিস। রাইট, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাব আবারও কলের দিকে। এলো জি, ওয়ালাইকুম সালাম ভাই, আপনার পরিচয় নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম লাল মিয়া ভাই, ইস্টন থেকে বললাম। লাল মিয়া জি, ইস্টন বলেন। জি ভাই, আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম আপনার, তো এটা কতদিন থাকা লাগবো আর কতদিন দিয়ে করা লাগবো না সময় লাগতে আমি জানি না ভাই। ব্রিটিশ আপনি আইসুন কবে? আমি আইছি আপনার 77। 77 আইয়া অতদিন কিতা করলাতে? আপনি ঠিক আছে, এদেশে আপনার ফ্যামিলি আছেন নি? তে আপনি ইংলিশ পাস করছেন নি? B1 আমার 65 ভাই, ইংলিশ আমি পাস করতাম। আপনার বয়স 65 হইছে? জি জি। তে এখন আপনি কিতা জানতে চাইরা আজকের এই ল এন্ড জাস্টিস প্রোগ্রাম থেকে ফোকাস? আমি জানতাম ভাই, আমি পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট কথা আসলাম, ও পাসপোর্ট টাকা লাগে না এমনি হইব? আপনি বাংলাদেশে কতদিন আগে গেছলা? 1 বছর আগে। ইয়া কতদিন থাকছিলা? 2 মাস। এর আগে কতদিন আগে গেছলা? এর আগে 2 বছর আগে গেছিলাম। শুনুন কা লাল মিয়া সাহেব, 77 আইসেন বাই নাও, আপনি কিতার লাগি অত করে পড়লা, আপনার কণ্ঠস্বর শুনিয়া আমি বুঝতে পারি আর সামথিং গন রং। আপনার বয়স 65 হয়ে গেছে, এখন আপনার ইংলিশ কইরা লাগতো না, ঠিক আছে লাগতো না, কিন্তু অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে এগুলা উত্তরটা দিলেই আমরা সময় তো বলেন। অন্যান্য রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলা আপনার ফুলফিল করতে হইব। যেমন দরকার যেহেতু অ্যাপ্লাই করতা, এর আগে 5 বছর আপনি উদ্দেশ্য থাকা লাগবো।
এবং এই 5 বছরের মাঝে একলগে আপনি গিয়া 3 মাস 90 ডেজের বেশি কোনোখানো একবারে গিয়া থাকতে পারতেন না বাইরে। এই 5 বছর ভিতরে আপনি সকলতা মিলাইয়া সকল হলিডে মিলাইয়া 140 দিনের বেশি আপনি থাকতে পারতেন না। তো ইটা হিসাবর লাগি আপনি ব্রিস্টল এদিন লন্ডন অ্যাপয়েন্টমেন্ট করিয়া অথবা ব্রিস্টল কোনো ইমিগ্রেশন লয়ার কাছে গিয়া হিসাব করান জানু। কারণ এই যে 65 ওই গেলেও যেন গ্যারান্টিড আপনার ন্যাচারালাইজেশন দিলেইব ইলা নাই, তারা বহুতটা গুড ক্যারেক্টার দেখে। আমি ইলা অ্যাপ্লিকেশন দেখছি সকলটা ফুলফিল রিকোয়ারমেন্ট, কিন্তু লুকাইলে এক জিনিস বিচারা কইসই না, একবার বেনিফিটও ধরা খাইলিছিলা ওটার লাগি তারা না করে দিছে, কইছে ইউ আর নট, যদিও তুমি ইউরোপিয়ান ন্যাশনাল কিন্তু তোমারে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হইতো না। লাল মিয়া সাহেব একটা জিনিস কই ফাইনালি, ব্রিটিশ সিটিজেনশিপ হইতে হইলে আইনর বইয়ের মাঝে লেখা আছে ইউ হ্যাভ টু বি এ ম্যান অফ গুড ক্যারেক্টার। আপনার ক্যারেক্টারটা গুড হইতে হইব। এখন এই গুড ক্যারেক্টার কারে হয় এটার কোনো ডেফিনেশন আইনর বইয়ের মাঝে নাই। ব্যাড ক্যারেক্টার কারে হয় এটার কোনো ডেফিনেশন নাই। এখন যদি কোনো ফ্রড থাকে, কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, কোনো কোর্টে যদি কোনো শাস্তি দিয়া থাকে, এইগুলা হইল ব্যাড ক্যারেক্টার। আমার এক চাচা ব্যারিস্টার আসলা, তো তাইন কইতা বলে ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, পয়সা হারাইলে কিচ্ছু আসছে না। এন্ড ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যদি স্বাস্থ্য হারাইন তাইলে বুঝি লোক কিছু লুজ হয়ে গেছে। এন্ড ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। এই ব্রিটিশ ন্যাশনালিটি আইনও একটা হয়, ক্যারেক্টার নষ্ট হয়ে গেলে সবটা নষ্ট, ইউ উইল নট বি এবল টু বিকাম এ ব্রিটিশ সিটিজেন। এর কারণে আপনি কোনো লয়ারের কাছে গিয়া আপনার যত কথা আছে 77 থেকে ধরিয়া সবটি হইতে হইব, হিসাব করতে হইব। ওবার বাংলাদেশে গিয়ে অদিন রয়েছেন, আর একবার গিয়ে অতদিন রয়েছেন, সকলটাই মিলাইয়া কতদিন রয়েছেন, ও হিসাব করিয়া ইনশাল্লাহ আপনার একটা কিছু হইবে। থ্যাংক ইউ লাল মিয়া ফ্রম ব্রিস্টল। খুবই সুন্দরভাবে আপনি সব কিছু পুঙ্খানুপুঙ্খ উত্তর সব কিছু তুলে ধরলেন, ধন্যবাদ। আমরা ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায়ের পালা। আপনারা যারা অনেক চেষ্টা করেছেন মানে লাইনে ঢুকতে পারেন নাই, ইনশাল্লাহ আগামীতে আবারও আসবেন।